গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। আজকে তোমাদের 57 নাম্বার ক্লাস। 57 নাম্বার ক্লাস আমরা কি পড়াচ্ছিলাম? আমরা পঞ্চম অধ্যায় অলরেডি শেষ করেছি। 57, ঠিক আছে। আমরা আজকে শুরু করব ষষ্ঠ অধ্যায়। এবং তোমরা যদি এটা ভুলে যাও, তোমরা ফার্স্ট ইয়ারের ক্লাসে চলে যাও, সেখানে দেখবে অনুমানের সম্পূর্ণ দেওয়া আছে পঞ্চম অধ্যায়, এবং আমরা আগেও পড়েছি। একটু স্মরণ করে নিই অবরোহ অনুমানের প্রকারভেদ আলোচনা করার আগে। অনুমান হচ্ছে কি? জানা থেকে অজানা উত্তরণের মানসিক প্রক্রিয়া। অনুমান দুই প্রকার, একটি হচ্ছে অবরোহ আর একটি হচ্ছে আরোহ। আমরা এখন অবরোহতে চলে যাচ্ছি। অবরোহ অনুমান কাকে বলে? যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত নিশ্চিত হয়। ছোট্ট করে আমি লিখে দিচ্ছি অবরোহ অনুমান। যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত নিশ্চিত হয় তাকে অবরোহ অনুমান বলে। উদাহরণটা আমরা সবাই জানি, তাই না? অবরোহ অনুমান বলে যেমন সব মানুষ হয় মরণশীল, সব কবি হয় মানুষ, সুতরাং সব কবি হয় মরণশীল। তুমি যদি সংজ্ঞাটা মনে রাখতে না পারো, প্রথমে উদাহরণ দেখো। উদাহরণটা আমরা সবাই পারি। উদাহরণটা দিকে তাকিয়ে দেখো, এটা একটা অনুমান। বলছি কি, যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক, এখানে দেখো একাধিক আশ্রয় বাক্য আছে। আমি পরে একটা উদাহরণ দেখাবো একটি আশ্রয় বাক্য থেকে। এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়। অর্থাৎ কেন অনিবার্য বলছে দেখো, এখানে যদি আমি বলতাম সব মানুষ হয় মরণশীল, আকাশ হয় নীল, ঘাস হয় সবুজ, অর্থাৎ এরকম এলোমেলোভাবে কোনো দুটো আশ্রয় বাক্য থেকে কখনো অনিবার্যভাবে সিদ্ধান্ত আসতে পারে না। এখানে আমি যে সিদ্ধান্তের প্রধান আশ্রয় বাক্য নিয়েছি অপ্রধান আশ্রয় বাক্য থেকে, সিদ্ধান্তের উদ্দেশ্য নিয়েছি অপ্রধান আশ্রয় বাক্য থেকে, সিদ্ধান্তের বিধেয় নিয়েছি কোথা থেকে? প্রধান আশ্রয় বাক্য থেকে। এইভাবে দুটো আশ্রয় বাক্য থেকে মিলেই হয়েছে সিদ্ধান্ত। তাহলে বলছে কি, এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমান দুই প্রকার, একটি হচ্ছে অমাধ্যম আর একটি হচ্ছে মাধ্যম। অমাধ্যমে আমি কি বলবো? যে অনুমান প্রক্রিয়ায় একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয়। যেমন অমাধ্যমের উদাহরণ আমরা অনেকবার এগুলো পড়েছি, তা আমি দেখাচ্ছি। পেজ নাম্বারে তোমরা 38 নাম্বার পেজে এটার অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে? অবরোহ অনুমানে আমি কেন অমাধ্যমটা লিখছি। অমাধ্যম এখানে লিখেছিলাম যে অনুমান প্রক্রিয়ায়, কারণ অবরোহ অনুমান লিখছি। আর এখন যেহেতু অমাধ্যম লিখবে, এখন আমি লিখবো যে অবরোহ অনুমানে, যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত
অনিবার্যভাবে নিশ্চিত হয়। আমি তারপরের অংশ লিখলাম না, তাকে অমাধ্যম অনুমান বলে, অমাধ্যম তো এখানে লিখেছি। এখানে উদাহরণটা হলো, এটা ঠিক আছে, সব মানুষ হয় মননশীল প্রাণী লিখলাম, মননশীল প্রাণী। এখানে আমি লিখব সুতরাং কিছু মননশীল প্রাণী হয় মানুষ। এখানে দেখো আমি একটা আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, তাই বলা হচ্ছে যে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয়। আর মাধ্যম অনুমান হচ্ছে যখন একাধিক আশ্রয় বাক্য থেকে, যখন একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয়। এটা আমরা গত ক্লাসগুলোতে পড়ে এসেছি। আমি যেহেতু এখন অমাধ্যম অনুমানের প্রকৃতিটা পড়াবো, আমি মাধ্যম অনুমানটা এখন মুখে মুখে বলে দিচ্ছি, গত ক্লাসগুলো দেখে নিও, তাহলে বুঝবে। মাধ্যম অনুমানের উদাহরণ আর অবরোহ অনুমানের উদাহরণ কিন্তু একই। সংজ্ঞাটা হবে জাস্ট যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা, বা তুমি লিখতে পারো এক বা একাধিক আশ্রয় বাক্য বা দুটো আশ্রয় বাক্য থেকে, দুটো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাকে বলা হয় মাধ্যম অনুমান। উদাহরণ সেই আগেরটাই, সব মানুষ হয় মননশীল প্রাণী, কিছু কবি হয় মানুষ, কিছু কবি হয় মননশীল প্রাণী। এখানে তোমরা পেজ নাম্বার 5ম অধ্যায়ের মাধ্যম কোথায় গেল, 5ম অধ্যায়ের 126 পেজ নাম্বার, এখানে দিই পেজ 126, এই পেজ নাম্বার 126-এ মাধ্যম অনুমানের সংজ্ঞা, উদাহরণ, পার্থক্য সব পেয়ে যাবে। ঠিক আছে, আমি আর এখানে মাধ্যম অনুমান রিপিট করলাম না, এখন চলে যাবো আমি অমাধ্যম অনুমানের প্রকারভেদে। ঠিক আছে, যদি মাধ্যম দেখতে চাও 126 নাম্বার পেজে চলে যাও, সব ডিটেলস আছে। এখানে শুধু মনে রাখবে মাধ্যম অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে, বা তুমি যদি একাধিক মনে না করো দুটো আশ্রয় বাক্য থেকে লেখো তাহলেই চলবে। আচ্ছা, এখান থেকে আমি এই উদাহরণ থেকে আমি এইগুলো মুছে দিচ্ছি, আমি প্রকৃতিতে চলে যাই। আমি শর্টকাটে প্রকৃতি লিখবো, পেজ নাম্বার হচ্ছে 138 to 40, সব পেয়ে যাবে এখানে ডিটেলস। তোমার প্রথমে ব্রেনে থাকবে কি, অমাধ্যম অনুমানে একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা সরাসরি নিশ্চিত হয়। সিদ্ধান্ত এখানে অনিবার্যভাবে না লিখে সরাসরি লিখতে পারো। অনিবার্য হবে মাধ্যম আর অবরোহের ক্ষেত্রে, আর এখানে হবে সরাসরি। সরাসরি কেন বলছি, এখানে কোনো মাধ্যম নেই, এই একটা আশ্রয় বাক্য থেকেই সিদ্ধান্তটা সরাসরি আসছে। তাহলে প্রথমে আমরা প্রকৃতিতে 1 নাম্বার কি লিখতে পারি, পেজ 126, কেননা এগুলো পড়তে হলে বারবার তোমাকে পিছনের দিকে যেতে হবে। হ্যাঁ, তাহলে প্রকৃতি 6.1, 6.2, একটি মাত্র আশ্রয় বাক্য থাকে। তোমরা এখানে তাকিয়ে দেখো, এটা প্রকৃতি পড়ার সময় অবশ্যই তুমি উদাহরণটা লিখে নেবে। কারণ 1 নাম্বার কি হচ্ছে, একটি মাত্র আশ্রয় বাক্য থাকে। এখানে আছে আশ্রয় বাক্য বা প্রতিজ্ঞা, কোনো সমস্যা নেই লিখলে। তারপরে হচ্ছে আচ্ছা, আশ্রয় বাক্যের গঠনগত পরিবর্তন দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করা চলে, পরিবর্তনের মাধ্যমে কৌশলে ইংরেজিতে ছন্নাছড়া। এখানে কথাটা আমি সহজভাবে লিখে দিচ্ছি যে আশ্রয় বাক্যের, এখানে খেয়াল করো, আশ্রয় বাক্যের গঠনগত পরিবর্তন করে আমি সিদ্ধান্তটা গ্রহণ করেছি। কীভাবে দেখো, এখানে খেয়াল করো, আচ্ছা সব মানুষ হয় মরণশীল প্রাণী, এখানে মরণশীল প্রাণী দেখতে পাচ্ছ তোমরা, এটা বিধেয়।
নিচে সিদ্ধান্তে লিখেছি কিছু মরণশীল প্রাণী হয় মানুষ, এখানে মরণশীলটা হয়ে গেছে এখানে উদ্দেশ্য, আর এখানে উদ্দেশ্যটা হয়ে গেছে বিধ, আবার এখানে ছিল সব, এখানে হচ্ছে কিছু। তাই বলছে এই অনুমানে আমরা আশ্রয় বাক্যের গঠনগত পরিবর্তন করে সিদ্ধান্ত গ্রহণ করি। সব ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, এই অনুমানে উদাহরণটা ধরবে আরেকভাবে পড়বে। এই অনুমানে আশ্রয় বাক্যের গঠনগত পরিবর্তন করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত গ্রহণ করা, অর্থাৎ আশ্রয় বাক্যটাকে তুমি গঠনগতভাবে পরিবর্তন করে আমরা কি করলাম, গঠনগত কীভাবে করলাম, উদ্দেশ্যের জায়গায় বিধেয়, বিধের জায়গায় উদ্দেশ্য, আবার পরিমাণেরও পরিবর্তন হয়েছে। আর এভাবে এটা কীভাবে করলাম, এটা আপত্তনের ক্ষেত্রে দেখাবো। আমি উদাহরণ মুছে দিলাম। 3 নাম্বার হচ্ছে আচ্ছা, সিদ্ধান্তটা যদিও আশ্রয় বাক্য থেকে গঠনগতভাবে পরিবর্তনশীল মানে পরিবর্তিত হলেও আশ্রয় বাক্যের বিরোধী কোনো বক্তব্য প্রকাশ করে না। অর্থাৎ এ কথার মানে হচ্ছে গঠনগত, 2 নম্বরটা দেখো, আশ্রয় বাক্যের গঠনগত পরিবর্তন করে তো আমি সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্তটা নিয়েছি যে দেখো, কিন্তু সিদ্ধান্তটা নেওয়ার ফলেও এই সিদ্ধান্তটা কিন্তু আশ্রয় বাক্য থেকে বিরোধী কোনো বক্তব্য বা মন্তব্য প্রকাশ করছে না। কেননা দেখো, আমি এখানে লিখেছি সব মানুষ হয় মরণশীল প্রাণী। কী বোঝাচ্ছে? সব মানুষ মরণশীল। নিচে লিখেছি কিছু মরণশীল প্রাণী হয় মানুষ। অর্থাৎ প্রাণী বলতে তো আমরা হাতি, ঘোড়া, গরু সব বোঝাচ্ছি। অর্থাৎ কিছু মরণশীল প্রাণী, অর্থাৎ হাতি, ঘোড়া সব মানুষের মধ্যে একটা অংশ হচ্ছে কে? মানুষ। তাই বলছি কিছু মরণশীল প্রাণী, অর্থাৎ মানুষ হচ্ছে সব প্রাণীর মধ্যে একটা অংশ। তাহলে এই যে কথাটা লিখলাম, গঠনগতভাবে পরিবর্তন হয়েছে, কিন্তু এটার কোনো বিরোধী মন্তব্য প্রকাশ করছে না। ঠিক আছে? তাহলে এখানে কথাটা হবে এভাবে, এটা বোঝার পরে তোমরা লিখবে যে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে গঠনগতভাবে পরিবর্তিত হলেও এই সিদ্ধান্তটা আশ্রয় বাক্য থেকে গঠনভাবে পরিবর্তিত হলেও এর বিরোধী কোনো অর্থ প্রকাশ করে না। অর্থাৎ আশ্রয় বাক্যের বিরোধী কোনো অর্থ প্রকাশ করে না। আমি ক্লিয়ার লিখে দিলাম, আশ্রয় বাক্যের বিরোধী কোনো অর্থ প্রকাশ করে না। মনে থাকবে, একটা হচ্ছে এই অনুমানে আশ্রয় বাক্যের গঠনগত পরিবর্তন করে সিদ্ধান্ত প্রণয়ন করা হয় বা সিদ্ধান্তটি নিশ্চিত হয়। অর্থাৎ আশ্রয় বাক্যের গঠনগত পরিবর্তিত রূপ হচ্ছে সিদ্ধান্ত। দ্বিতীয় লাইনে লিখবে আশ্রয় বাক্যের গঠনগত পরিবর্তিত রূপ হলেও সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের বিরোধী কোনো মন্তব্য প্রকাশ করে না। অর্থাৎ আশ্রয় বাক্যে যা বলা হয় সিদ্ধান্তে সেই একই কথা বলা হয়। মোট কথা এটা, অর্থাৎ আশ্রয় বাক্যে তুমি যা বলছো সিদ্ধান্তে সেই একই কথা বলছে। তাহলে উদাহরণটা আমি একটু মুছে দিচ্ছি। উদাহরণটা নিশ্চয়ই এতক্ষণে তোমাদের মুখস্থ হয়ে গেছে বা খাতায় তুলে নিয়েছো। আমি আবারও বলছি, সব মানুষের মরণশীল প্রাণী, কিছু মরণশীল প্রাণী হয় মানুষ। 4 নাম্বার হচ্ছে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে সরাসরি নিশ্চিত হয়। অর্থাৎ সব মানুষ
মানুষ হয় মননশীল প্রাণী, কিছু মননশীল প্রাণী হয় মানুষ। এই যে সিদ্ধান্তটা নিয়েছে কি করেছে, আশ্রয় বাক্য থেকে সরাসরিভাবে নিঃসৃত হয়েছে। 5 নাম্বার হচ্ছে উদ্দেশ্য পদ ও বিধেয় পদ পরিবর্তিত হয়ে সিদ্ধান্তে অবস্থান করে। এই অনুমানে উদ্দেশ্য ও বিধেয় পদ পরিবর্তিত হয়ে সিদ্ধান্তে অবস্থান করে। এই কথাটার মানে হচ্ছে, আমরা উদাহরণটা আবার লেখার দরকার নেই। আমি কি বলেছিলাম, সব মানুষের মননশীল প্রাণী। সিদ্ধান্তে কি বলেছি, কিছু মননশীল প্রাণী হয় মানুষ। দেখো, প্রথমে আশ্রয় বাক্য বলেছে সব মানুষ আগে, আর এখানে বলছে কিছু মননশীল প্রাণী হয় মানুষ। অর্থাৎ আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য আর বিধেয় পদ ছিল, সিদ্ধান্তে গিয়ে উল্টিয়ে আশ্রয় বাক্যের বিধেয়টা হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্য, আশ্রয় বাক্যের উদ্দেশ্য হচ্ছে সিদ্ধান্তের বিধেয়। এই যে এই কথাটাই এখানে বললাম যে এই অনুমানে উদ্দেশ্য ও বিধেয় পদ পরিবর্তিত হয়ে সিদ্ধান্তে অবস্থান করে। আশ্রয় বাক্যের কথাটা এখানে একটু লিখে নিও। এই অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ সিদ্ধান্তে পরিবর্তিত হয়ে অবস্থান করে। আশ্রয় বাক্যে, অর্থাৎ আশ্রয় বাক্যের উদ্দেশ্য আর বিধেয় পদটা পরিবর্তিত হয় কোথায়, সিদ্ধান্তে, মানে পরিবর্তিত হয়ে অবস্থান করে। 6 নম্বরে হচ্ছে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে থাকে অবিচ্ছেদ্য সম্পর্ক। এখানে আমি দুটা মুছে দিচ্ছি। এটা ঠোঁটের আগায় থাকতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ আসবে, সৃজনশীল আসবে। কীভাবে আসবে তোমরা পড়লেই বুঝতে পারবে এবং বোর্ডে কোশ্চেনটা দেখলে। 6 নাম্বার হচ্ছে একটা করে পড়বে আর একটা করে লিখবে। এই অনুমানে আর লিখলাম না। আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে থাকে অনিবার্য সম্পর্ক। অনিবার্য সম্পর্ক, এটা তার বলছি দেখ কিছু নেই, অনিবার্য সম্পর্ক বিদ্যমান দুটার মধ্যে। সিদ্ধান্তটি একই কথা, অনেকটা অনিবার্য সম্পর্ক থাকে আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের মধ্যে, আর সিদ্ধান্তটি অনিবার্যভাবে আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়। অনিবার্যভাবে আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়। আমি 3 নম্বরটা মুছে দিচ্ছি। আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়। 8 নম্বর হচ্ছে সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপক হতে পারে না। অবরোহ অনুমানে, এটা আমি অনেকবার বলেছি, আর যেহেতু অমধ্যম অনুমান অবরোহ অনুমানের অংশ, তাই এটা একেবারে ঠোঁটের আগায় থাকবে। সিদ্ধান্ত, কারণ সৃজনশীলে দিবে কোন অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ব্যাপক হতে পারে না। সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে, অবশ্যই উদাহরণটা লিখে নেবে। উদাহরণটা যদি পাশে থাকে তাহলে তোমার এটা মুখস্থ করতে 5 মিনিট লাগবে। সিদ্ধান্তটা আশ্রয় বাক্য থেকে বড় হবে না, কারণ আমি বলছি কিছু মননশীল প্রাণী হয় মানুষ। 9 নম্বরে হচ্ছে সিদ্ধান্তের সত্যতা। আজকে 9 নম্বর পর্যন্তই পড়াবো। এখানে পয়েন্টস আছে তোমাদের 11টা। বাকি দুটো নেক্সট ক্লাসে। সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্যের সত্যতা দ্বারা নির্ধারিত হয়। আশ্রয় বাক্যের সত্যতা দ্বারা নির্ধারিত। অর্থাৎ
সিদ্ধান্তটা যে সত্য হবে তা ডিপেন্ড করছে কার উপরে? আশ্রয় বাক্যের উপরে। আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য, আশ্রয় বাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত মিথ্যা। দুটো পয়েন্টস তোমরা নিজেরাও পড়ে নিবে, নেক্সট ক্লাস আমি দেখিয়ে দিব। কি পড়বে আজকে? অবর্হ অনুমান কাকে বলে, প্রথমে চলে যাবে অনুমান কাকে বলে, অবর্হ কাকে বলে, মাধ্যম অমাধ্যম কাকে বলে, 126 পেজের সব ডিটেলস আছে, একবার পড়ে নিবে। তা আর এটা পড়ার সময় তুমি উদাহরণটা সামনে রাখবে। আজকে 9টা পয়েন্টস পর্যন্ত। কোনো না বুঝতে পারলে কমেন্টস করবে। ভালো থাকবে।